চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন হাজারো মানুষ। জানাজায় অংশ নিয়ে উপদেষ্টা হাসান আরিফ সম্প্রীতি রক্ষায় সবাইকে সংযত থাকার আহ্বান জানান। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই হত্যায় ইসকন সমর্থকদের দায়ী করেন এবং দ্রুত এই সংগঠন নিষিদ্ধ করার দাবি তোলেন। এদিকে এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রণব চক্রবর্তী তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম আদালতে আনা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ। সেখানে তার প্রথম জানাজায় অংশ নিতে ভিড় করেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। সেখানে সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আইনজীবী নেতারা। আসামির গাড়ি তারা ঘিরে রাখার যে কাজটা করছে, আমি মনে করি আইন ভঙ্গ করেছেন, রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। এই মামলায় আমাদের অবস্থান থাকবে, রাষ্ট্রপক্ষের অবস্থান এবং সমিতির অবস্থান থাকবে জিরো টলারেন্স। ইসকন বাংলাদেশের সমস্যা, এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তারা জানান, একটি গোষ্ঠী দেশের শৃঙ্খলা নষ্ট করতে চাইছে, সকলে ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করতে হবে। আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। সাইফুল ভাইকে যারা এই যে এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় কোতোয়ালি থানায় একাধিক মামলা হয়েছে। এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে, যে তাদের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। উপদেষ্টা এম হাসান আরিফ জানান, সাইফুল হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় সম্প্রীতি রক্ষায় সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি। আমরা সংযত থাকবো, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না। যারা দুষ্কৃতকারী, সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর সময় প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে তারা সংঘর্ষে জড়ান। সেই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে হত্যা করা হয়। আব্দুল আল মামুন, ৭১। এ বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, সাইফুলের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা করেছেন নাকি পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করেছে জানতে চাই, এবং গ্রেপ্তার ২৭ জনের কতজন সরাসরি হত্যায় জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে পুলিশ কি বলছে? চট্টগ্রামের আইনজীবী ভবনে যে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, আমরা যেটা জানতে পেরেছি ৪টি মামলা হয়েছে। এখানে আইনজীবী সমিতি এবং পরিবারের পক্ষ থেকেও মামলার বিষয় রয়েছে। তো পুলিশ এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি যে কয়টি মামলা কারা কিভাবে করেছে। তবে অন্য সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি ৪টি মামলা হয়েছে। পুলিশ যেটা বলেছে, তারা ২৭ জনকে গ্রেফতার করেছেন, তাদেরকে শনাক্তের কাজ চলছে এবং এদের মধ্যে কারা হত্যাকাণ্ডে আছেন বা কারা যুক্ত, তাদের নির্দেশদাতা কারা, ফিল্ডে কারা ছিলেন, কারা নির্দেশনা দিয়েছিলেন, এই বিষয়গুলো তারা পুঙ্খানুপুঙ্খে জানার চেষ্টা করছেন এবং যেসব সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো তারা নিয়ে বিশ্লেষণ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন রইসুদ্দিন। তিনি হচ্ছেন সিএমপির উপপুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন। তিনি যেটা বলেছেন যে ২৭ জন, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার না করে তারা আটক শিবিরে রেখেছেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মূলত এই ঘটনার পেছনে কারা যুক্ত সেটি বের করা হচ্ছে তাদের মূল কাজ। তারা সব এই বিষয় মাথায় রেখে তারা কাজ বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর যেটা আজকে আইনজীবীদের কর্মবিরতি চলছে, ফলে আজকে চিন্ময় দাস ব্রহ্মচারী যে শুনানির কথা ছিল সেটা অনুষ্ঠিত হয়নি। আইনজীবী সমিতির প্রাঙ্গণেও প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, সেখানে আইনজীবী নেতৃবৃন্দ বলেছেন যে
এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচার করতে হবে এবং ইসকনের যারা এই সাথে যুক্ত তাদের বিচার করতে হবে, ইসকন সিদ্ধ করার কথাও অনেকেই তুলেছেন। পাশাপাশি হাসানার তিনি যেটা বলেছেন, সম্প্রীতির বার্তা তিনি সেখানে জানিয়েছেন, যাতে কেউ সংযম না হারান, সবাই যাতে সম্প্রীতি বজায় রাখেন সে আহ্বান তিনি জানিয়েছেন। তবে তিনি বলেছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদের সকলকেই আইনের যে গতিতে চলবে তার মাধ্যমে তাদেরকে শনাক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এটি নিশ্চয়তা তিনি দিয়েছেন। অন্যদিকে এখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আসছিলেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ তিনি দাবি করেছেন যে এখানে যে হত্যাকাণ্ড হয়েছে সেটি শাস্তি, পাশাপাশি ইসকনের নিষিদ্ধ করার দাবি তিনি সেখানে রেখেছেন। এখানে টাইগার প্রণবেশ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা নিয়ে নানা তথ্য দিচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, চট্টগ্রাম থেকে তিনি যুক্ত ছিলেন। চট্টগ্রামে আইনজীবী হত্যা, ইসকন সংগঠন নিষিদ্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘাত বন্ধ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বিক্ষোভ সমাবেশে সংগঠনগুলোর নেতারা বলেন, মঙ্গলবার চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার ঘটনা ন্যাক্কারজনক এবং এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় তারা। সেই সাথে ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও জানান তারা। গেল কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনারও প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে জানানো হয়, প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে হামলার প্রতিবাদও জানান তারা। সরকারকে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে এ ধরনের কার্যক্রম প্রতিহত করার আহ্বান জানানো হয়। আমরা দেশের পরিস্থিতিতে ভীষণ উদ্বিগ্ন এই কারণে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো নেই, একে অপরের সাথে কোন্দলে লিপ্ত হয়েছে। আমরা চাই পূর্ব ঘোষণা দিয়ে যে সংঘর্ষগুলো সংঘটিত হচ্ছে প্রশাসনের এখানে হস্তক্ষেপ নেওয়া প্রয়োজন। চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে যে অরাজক পরিস্থিতি বাংলাদেশ জুড়ে বিরাজ করছে, আমরা তা প্রতিহত করতে সরকারকে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। এবং ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন, আমরা মনে করি বাংলাদেশ ছাত্রদের জায়গা থেকে যে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক সামাজিক সংগঠনই বাংলাদেশে নিষিদ্ধ হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। ইসকন সংক্রান্ত বিভিন্ন পত্রিকার সংবাদ আদালতের নজরে এনে তাদের নিষিদ্ধ চেয়ে আদেশ চেয়েছেন মনিরুজ্জামান নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ সময় আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান এ বিষয়ে। একই সাথে ইসকন ও কয়েকটি জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও জানতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান হাইকোর্টকে জানান, রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা নিহতের ঘটনা খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ বিষয়ে রাষ্ট্র কি করে তা দেখার অনুরোধ জানিয়ে হাইকোর্টকে এখনই এ নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার আবেদন জানান আসাদুজ্জামান। এ নিয়ে সরকারি পদক্ষেপ কালকের মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট। আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো করে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন। এই বিষয়ে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, ইসকন এবং চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে কি বলছে আদালত? রাষ্ট্রপক্ষকে আসলে নির্দেশ দেয়নি। আপনি জানেন যে ইসকনের নিষিদ্ধ করার এবং তার পাশাপাশি যে কয়টি জেলায় এই যে সনাতন ধর্মাবলম্বীরা তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, সেই জেলা কয়টিতে 144 ধারা জারির একটি আবেদন আজকে হাইকোর্টে দেওয়া হয়েছিল। এবং এরপর এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ নেওয়া নিয়েছে সেই বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠানো এবং আদালত জানতে চান যে এই যে প্রভু চিন্ময়কে গ্রেপ্তার করবার ঘটনাকে ধরে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটেছে, একজন আইনজীবী নিহত হয়েছেন এবং তারপর বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হয়েছে,
এবং একটি সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল সকল পক্ষকে সংযত আচরণ করবার আবেদন জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো নানা রকমের আবেদন জানিয়েছেন যাতে কেউ কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করেন। ফলে আজকে আদালতে যখন এই আদেশ এসেছে তখন আদালত অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠিয়েছেন এবং ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করতে তার কাছে জানতে চেয়েছেন যে এই ঘটনায় আসলে কী ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র, আসলে কী করবে। তখন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যিনি মারা গিয়েছেন আপনি জানেন যে তিনি ছিলেন সহকারী পিপি, অর্থাৎ তিনি একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিচারিক আদালতের। ফলে তিনিও একজন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সেই বিবেচনায় তিনি বলেছেন যে একজন আইন কর্মকর্তার যে মৃত্যুতে আমরা ব্যথিত এবং ইসকন একটি ধর্মীয় সাম্প্রদায়িক প্রতিষ্ঠান সংগঠন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও এখনই আমরা আদালতের কাছে আবেদন করব যে যাতে আদালত এখনই কোনো সিদ্ধান্ত না নেয়, সরকার কি সিদ্ধান্ত নেয় সেটি সরকার আগে দেখুক, সরকারের সিদ্ধান্ত দেখার পরে যেন আদালত সিদ্ধান্ত নেয় এবং তার জন্য তিনি সময় চেয়েছেন। এবং আপনি জানেন যে আজকে ঢাকা সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে সাধারণ আইনজীবীরাও কিন্তু এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে আইনজীবী সমিতির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ইসকনকে নিষিদ্ধ করবার দাবি জানিয়ে একটি সমাবেশ হয়েছে আইনজীবীদের। ফলে রাষ্ট্রপক্ষ সব রাষ্ট্রপক্ষ এবং আমরা দেখেছি যে এর আগে রাষ্ট্রের তরফ থেকে সরকারের বিভিন্ন কর্মকর্তারা তারাও কিন্তু এই বিষয়ে তাদের বক্তব্য বিবৃতি দিয়েছেন। ফলে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ছিল যে আগে সরকার সিদ্ধান্ত নেক, আদালতই এখন কোনো সিদ্ধান্ত না দেখ এবং সরকারের সিদ্ধান্ত যদি যথাযথ না হয় সেই ক্ষেত্রে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। মুন্নি। মিল্টন আনোয়ার, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। হাইকোর্ট থেকে মিল্টন আনোয়ার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেন। এর আগে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করার পরও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা আইনিভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন। তাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে দুটি আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। অনাথ শিশুদের জন্য অনুদান হিসেবে আসা 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর বড় ছেলে তারিক রহমান সহ আরও 4 জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান এই মামলার রায় দেন। আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়েছি, করে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই আদেশ দেন। এছাড়া একই মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন। এরপর আদালত থেকে বেরিয়ে বিএনপির 2 নেতা বলেন, গায়ের জোরে বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগ সরকার। দেশে চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদও দেন খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন। এর আগে 20 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়া ও খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি করেন আইনজীবীরা। ওই দিন শুনানি শেষ না হওয়ায় আজ 27 নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছিল আদালত। 16 বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই সরকারের পতন ঘটেছে এবং কি পরিণতি হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে। বিজ্ঞ আদালত ম্যাডাম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী জনাব খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র মন্ত্রী
এবং এদেশের অত্যন্ত বরেণ্য রাজনীতিবিদ এবং জনাব আলতাফ হোসেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যিনি একজন সাবেক মন্ত্রী এবং সিনিয়র মিনিস্টার ছিলেন ম্যাডাম খালেদা জিয়ার ক্যাবিনেটে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, আর সাবেক সংসদ সদস্য আসম ফিরোজকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে তোলার পর রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আম্মু, হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন, সোলাইমান সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, মনিরুল ইসলাম, আসম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক, তাকে যাত্রাবাড়ী একটি থানা মামলায় বিজ্ঞ আদালতে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন প্যাসিডের অন্যতম সহযোগী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাকে লালবাগ থানা একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন প্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক সিপু আসম ফিরোজ, তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 90-এর গণ অভ্যুত্থান ও 24-এর বিপ্লব শিখিয়েছে এদেশে স্বৈরাচারীর ঠাঁই নেই, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে আর কোনো স্বৈরাচারকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার কথাও বলেন। এর আগে শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজএডএম জাহিদ হোসেন বলেন, এই ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক তাদের বিচার হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 1990 সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেটাই শিখিয়েছে, বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে, মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলো নিপাত যাবেই, তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াবে না। জনরোষ বা জন আকাঙ্ক্ষার বিপক্ষে কখনো যেতে নাই, যদি যান তাহলে কি পরিণতি হয় 90 একবার দেশের মানুষ দেখেছে, আর এইবার 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট এদেশের মানুষ তারা দেখতে পেয়েছে। জনগণের দাবির সামনে কোনো বাহিনীই টিকে না। রাজধানীতে গেল এক সপ্তাহে অন্তত 8টি কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘাত, সহিংসতায় জড়িয়েছে। যে শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হলো, মাত্র 3 মাসের মাথায় সেই শিক্ষার্থীদের মধ্যে এমন অনৈক্য ও সংঘাতের ঘটনায় বিস্মিত অনেকে। এজন্য শিক্ষার্থীরা দুষছেন সামগ্রিকভাবে নৈতিক অবক্ষয়কে, আর শিক্ষকরা বলছেন শিক্ষা ব্যবস্থায় অতীতের দলীয়করণই এই পরিস্থিতির জন্য দায়ী। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। 20 নভেম্বর ঢাকা কলেজ বনাম সিটি কলেজ রণক্ষেত্র সায়েন্স ল্যাব। 24 নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ সোহরাওয়ার্দী, কবি নজরুল কলেজ ও সেন্ট গ্রেগরি স্কুলে ডিএমআরসির শিক্ষার্থীদের ভাঙচুর। একই দিন রাতে তেজগাঁয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের সংঘাত, সংঘর্ষ। 25 নভেম্বর ড্যামরার ডিএমআরসিতে সোহরাওয়ার্দী কবি নজরুলের শিক্ষার্থীদের প্রতিশোধের তাণ্ডব। কিন্তু কেন এই পরিস্থিতি? যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ